বইপ্রেমিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। ওয়েলকাম ব্যাক। এবং আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টিফেন কিংয়ের পেট সিমেটারি। ভয়ানক বই একটা। তার আগে বলে দিই যে আমাদের চ্যানেলে একদম ভূত চতুর্দশী থেকে ওই অশরীরী আতঙ্ক সিরিজের বেশ কিছু ভিডিও ভূতের গল্প, ভৌতিক গল্প, ভয়ের গল্প, এই সমস্ত কিছুই আলোচনা হচ্ছে। আগামীকাল হচ্ছে আপনার কী যেন বলে, হ্যালোইনে গিয়ে ব্যাপারটা শেষ হবে। আগামীকাল এই ভৌতিক ব্যাপার স্যাপার, অশরীরী আতঙ্ক এগুলো শেষ হবে। বাট ইট ওয়াজ আ ভেরি গুড অপরচুনিটি ফর মি যে আমি এই যে ভূতের বইগুলো আমার পছন্দ, ভূতের বই নয়, বেসিক্যালি ভয়ের বই আমি বলতে চাই। কারণ ইন জেনারেল ভূতের গল্পে আমার খুব একটা ইন্টারেস্ট নেই আর কি। আমি ভয়ের গল্পে আমার মারাত্মক ইন্টারেস্ট আছে। মারাত্মক ভয়ের গল্প পড়েছি, উপন্যাস পড়েছি, পড়ে মাথা খারাপ হয়ে গেছে আর কি, এবং ট্রমাটাইজড হয়েছি। এখনও সেই ট্রমা চলতে থাকে। এরকম বেশ কিছু বই আমি পড়েছি যেগুলো সত্যিকারের ভয়ের বই। ফরগেট অ্যাবাউট ভূতের বই, ভূতের হাস্যকর গল্প আমি প্রচুর পড়েছি, তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো সেই সিরিজের লাস্ট দিন আমি স্টিফেন কিংয়ের ইট বইটা রিভিউ করেছিলাম চ্যানেলে। ওটা আমার পড়া এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভয়ের বই। যদি ভিডিওটা না দেখে থাকেন, গিয়ে দেখে আসতে পারেন। ভিডিও দেখে ভয় লাগবে না, বই পড়লে অবশ্যই ভয় লাগবে। তো এটাই বলার। আজকে সেই স্টিফেন কিংয়েরই আর একটা প্রচণ্ড ভয়ের বই, পেট সিমেটারি, সেইটার রিভিউ করব। তো রিভিউটা শুরু করার আগে কয়েকটা কথা বলে দেওয়া দরকার যে এই বইটা আমি পড়েছিলাম হচ্ছে যখন আমার এক্স্যাক্টলি মনে আছে 23 বা 24 বছর বয়স ছিল। তার আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কী করে বাংলা মিডিয়ামে প্রচুর ইংরাজি বই পড়তে পেরেছি। সেখানে বলেছিলাম যে আমি প্রথম ইংরাজি বই পড়েছিলাম হচ্ছে 22 বছর বয়সে আর কি। তারপরে 2-3টে বছর শুধুমাত্র কীভাবে ওখানে গল্প বলা হয় সেই ভাষা শেখা, ভাষা বোঝা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। শুধু পড়ে ফেললে তো হবে না, সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, নাহলে সে পড়ার কোনো মূল্য নেই। সেগুলো করতে করতে চলে গেছিলো 2023 বা 24 আমার মনে হচ্ছে। কারণ আমি প্রথম পড়েছিলাম হচ্ছে শার্লক হোমস, তারপরে গন উইথ দ্য উইন্ড, আর তারপরে হচ্ছে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। এই 3টে বই পড়তে আমার 4 বছর মতন টাইম লেগে গেছিলো, তো বা 3 বছর মতন। এটা 24 বছর বয়সে এরকম হবে। তো যাই হোক, ব্যাপারটা যেটা হয়েছিল, ছোটো ভূতের গল্প পড়তে কে না ভালোবাসে। তখন যেহেতু শুধুই বাংলা পড়তাম 21 বছর বয়স পর্যন্ত, তখন ধারণা ছিল যে ভূতের গল্প মানেই ভয়ের গল্প, এবং বাংলায় ভূতের গল্প পড়ার ফলে এবং প্রচুর ভূতের গল্প পড়ার ফলে মনে হয়েছিল যে আমি ভূত সম্বন্ধে বিজয় পেয়েছি আর কি, যাকে বলে আই হ্যাভ কনকার্ড দ্য ঘোস্ট। আর কোনো ভয়ের কিছু ব্যাপার নেই, এই দিয়েই বাকি জীবন চলে যাবে, এরকম একটা ধারণা নিয়ে এগোচ্ছিলাম আর কি। সেই সময় আমার এক বন্ধু ছিল, বাড়ি ছিল হচ্ছে সূর্যসেন স্ট্রিটে, শিয়ালদা সূর্যসেন স্ট্রিটে। তো মৌচাকের পাশেই, যারা ওই চত্বর দিয়ে সূর্যসেন স্ট্রিট দিয়ে যাতায়াত করেছেন, বা 14 নম্বর ট্রামের স্মৃতি যাদের এখনও মনে আছে, তারা জানেন যে 14 নম্বর ট্রাম যখনই শিয়ালদার ওখান থেকে ডান দিকে বাঁক নিত, সে একটুখানি 100 মিটার বা 70 মিটার সামনে গিয়ে বাদিকে মৌচাক বলে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান ছিল এবং আড্ডা মারার দোকান ছিল। তার পাশেই ছিল সেই বন্ধুর বাড়ি। বন্ধুর নাম উজ্জ্বল রাখলাম। তো তার দাদা ছিলেন হচ্ছে এনআরএসের ডাক্তার, এবং দাদার ছিল প্রচণ্ড বই পড়ার নেশা। তো দাদার বাড়িতে গেছি, ওই বন্ধুর বাড়িতে গেছি, গিয়ে দেখলাম দাদার বিশাল বইয়ের সময়। দাদাকে বললাম, দাদা একটা বই ধার দেবে নাকি? কীরম বই পড়বি? বললাম যে একটা ভূতের বই দাও। ইংরাজি ভূতের বই কখনো পড়িনি, ইংরাজি বই পড়েছি অল্প, এটা পড়, এটা পড়ে কিন্তু তোর মারাত্মক অবস্থা হবে। এবার আমি তখন দাদাকে একটু, দাদা ঠিক আছে, দাদা বলছে যখন নিশ্চয়ই একটু ভয় লাগবে, কিন্তু বাংলা এত বই পড়ে ফেলেছি, ইংরাজিতে আর কী লাগবে, এরকম একটা ওভার কনফিডেন্স নিয়ে। স্টিফেন কিং তার আগে পড়িনি, বেশিরভাগ ইংরাজি বই পড়িনি, কোনো কিছুই পড়িনি 3টে বই ছাড়া। তো সেই বই নিয়ে বাড়িতে আসলাম, পড়া শুরু হলো, এবং তারপরে যেটা হলো যে মানে বাড়িতে বসেছিলাম আর কি, দিব্যি ফ্যানের হাওয়ায়, এবং মনে হচ্ছিলো ফ্যানটা খুব জোরে চলছে। এবার বাইরে তখন ঘূর্ণিঝড় চলছিল, ওই ফ্যানের হাওয়া খেয়ে কনফিডেন্ট হয়ে তারপরে বাইরে গিয়ে যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লাম, আর তার ফলে আমার দেহটা উড়িয়ে নিয়ে গিয়ে 100 মিটার দূরে ফেললো, ঠিক সেরকম একটা অভিজ্ঞতা আমার পেট সিমেটারি পড়তে গিয়ে হয়েছিল। পেট সিমেটারি স্টিফেন কিংয়ের লেখা আমার দ্বিতীয় সবথেকে বেশি ভয়ের বই বলে আমার মনে হয়েছে। সেই 23 বা 24 বছর যাই হোক না কেন, সেই সময় থেকে আজ পর্যন্ত স্টিফেন কিংয়ের 40-45টা বা 50টা বই পড়ে ফেলেছি, গুনিও নি, এবং অন্যান্য আরও অনেক হরর পড়ে ফেলেছি। তার মধ্যে আমার কিন্তু এটা সেকেন্ড স্ক্যারিয়েস্ট বুক বলে মনে হয়েছে আর কি। এই হচ্ছে গল্প, মানে যাকে বলে যে ভূমিকা আর কি।
ইন্ট্রোডাকশন। এবারে মেন গল্পের মধ্যে চলে যাই। গল্পটা লেখা হচ্ছে 1983 সালে। এবার এখানে কী আছে গল্পের মধ্যে? গল্পের যে প্রোটাগনিস্ট বা একটা ফ্যামিলিকে কেন্দ্র করে গল্পটা বলা হয়েছে। ফ্যামিলির যে পুরুষ তার নাম হচ্ছে লুই ক্রিড। তিনি একজন ডাক্তার। তিনি চাকরি করেন নিউ ইয়র্কের জায়গায়, শিকাগোতে চাকরি করেন। সেখান থেকে তার কাছে একটা খুব ভালো চাকরির অফার আসে, সেটা হচ্ছে মেইন স্টেটে, আমেরিকাতে নিউ ইয়র্কের উত্তর পূর্ব দিকে মেইন বলে একটা রাজ্য আছে, সেই রাজ্যে সেখানে একটা অবভিয়াসলি একটা ইনস্টিটিউট থেকে চাকরির অফার আসে ডিরেক্টর হিসাবে। তো অবভিয়াসলি অনেক বেশি লিকুরেটিভ জব, স্যালারি বেশি, সমস্ত কিছু বেশি। এদের যে পরিবারটা, লুই ক্রিড, তার স্ত্রী হচ্ছে রেচেল, দুজনকে খুব ভালোবাসে, সুখী পরিবার যেমন। তাদের এক মেয়ে, ছোটই, 10-12 বছর বয়স, এলি, আর 2 বছরের বাচ্চা হচ্ছে গেজ। এবং এলি যে মেয়েটি, কিশোরী মেয়েটি, তার একটি বিড়াল আছে, খুব আদরের পোষ্য, পার্সিয়ান ক্যাট বলে মনে হয়। তার নাম হচ্ছে চার্চ, বা তার পুরো নাম হচ্ছে উইনস্টন চার্চিল। এই 4জন বা 5জন নিয়ে খুব সুখের সংসার, কোনো চাপ নেই, আর দারুণ ব্যাপার। এবং নতুন চাকরিটা পাওয়ার ফলে লুইয়ের ইনকামও বেশ বাড়লো। তারা চলে গেল সেখানটাতে। সেই যে জায়গাটায় ওরা একটা বাড়ি নিল, একটা কম দামে বাড়ি পেলো, সেই বাড়িটার আশেপাশে সেরকম কিছু নেই আর কি। এমনিতেও আমেরিকাতে বেশিরভাগ জায়গাতেই প্রাইভেট কার ছাড়া যাতায়াত করা মুশকিল আর কি। আমাদের এখানকার মতন 230 বা 234 বা 201 করে তো যাওয়া আসা করা যায় না। তো সবারই প্রায় প্রাইভেট কার আছে। সেই রকমই একটা জায়গা, একদম ওদের যেটাকে আমরা এক্সপ্রেসওয়ে বলি বা হাইওয়ে বলি, ওরা বলে ইন্টারস্টেট। সেই ইন্টারস্টেটের পাশেই হচ্ছে বাড়িটা। খুব সুন্দর পিকচারাস জায়গা, পিছনে পাহাড় উঠে গেছে এবং সবুজ ইত্যাদি ইত্যাদি রয়েছে আর কি। সেখানে গিয়ে তাদের সঙ্গে পরিচয় হয় হচ্ছে জুড বলে এক ভদ্রলোক, মানে এক বয়স্ক দম্পতি থাকেন ওখানে। আশেপাশে নেবার বলতো এই একটি, এবং জুড যে বয়স্ক ভদ্রলোক, তার সঙ্গে আবার এই লুইয়ের কিন্তু একটা খুব সুন্দর, বলতে পারেন বাবা ছেলের মতন একটা সম্পর্ক গড়ে ওঠে আর কি। লুই বাবাকে হারিয়েছে বহুদিন, জুডেরও ছেলে নেই আর কি, নিঃসন্তান। তো সব কিছুই ঠিকঠাক চলছিল। একদিন সন্ধ্যাবেলায়, বিকেলের দিকে আর কি, দুটো বিয়ার খাওয়ার পরে জুড লুইকে বলে, চলো তোমাকে একটা ইন্টারেস্টিং জায়গা দেখিয়ে নিয়ে আসি। কী ইন্টারেস্টিং জায়গা? সেটা হচ্ছে যে ওদের যে বাড়িটা, সেই বাড়িটার পিছন দিয়ে ওরা দেখেছিল যে একটা পায়ে চলা পথের মতন কিছু একটা আছে, যেটা বহুদূর চলে যাচ্ছে। কোথায় গেছে ওরা জানতে চায়নি, পাহাড়ের উপরের দিকে উঠে গেছে। তো সেইখান দিয়ে জুড নিয়ে যায় লুকে, এবং নিয়ে গিয়ে দেখায় যে ওখানে একটা পেট সিমেটারি রয়েছে, একটা কবরখানা রয়েছে, যেখানে শুধুমাত্র পোষ্যদের কবর দেওয়া হয়। এইটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস, শুধুমাত্র পোষ্যদের কবর দেওয়া হয়। এবং বইটার যে নাম, পেট পোষ্য সিমেটারি, মানে হচ্ছে কবরখানা। কিন্তু ওখানে গিয়ে ওরা দেখে যে, বা লুই দেখতে পায়, সিমেটারি বানান অ্যাকচুয়ালি হচ্ছে CEMETARY। ওখানে লেখা রয়েছে SEMETARY। ওই জন্য বইটার নাম দেখবেন পেট সিমেটারি বলে সবাই আর কি, বাট ওটা একটা রং প্রনাউন্সিয়েশন। যারা ওই সিমেটারিটা বানিয়েছিল তারা ভুল, মানে অত পড়াশোনা জানতো না, সেটা ওইভাবে লিখে রেখে দিয়েছিল। এই সিমেটারিটা যেখানে শেষ হচ্ছে, তারপরে কাঠ, গাছের গুঁড়ি, লতা পাতা, হেনা জিনিস যা কিছু ছিল, ফলিয়েজ যেটাকে বলা হয়, সেই সমস্ত কিছু দিয়ে একটা বিশাল ব্যারিয়ার করে দেওয়া রয়েছে, যেটা প্রায় 3 মানুষ সমান উঁচু, এবং সেখানে তার ওইদিকে যাওয়া মানা আছে। এটাই জুড তাকে জানায়, ওর উপরে আর যাওয়ার দরকার নেই। ঠিক আছে, লুইয়ের সেটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না, কেন তার উপরে যাব না, কেন তার পিছনে যাব না, ঠিক আছে, সে চলে আসে। এই হচ্ছে পেট সিমেটারির গল্প। এরপরে আনফর্চুনেটলি কোনো একটা সময় যখন রেচেল এবং তার 2 ছেলে মেয়ে শিকাগোতে তার বাপের বাড়িতে গেছিলো, যেটাকে আমরা বাপের বাড়ি বলি, তো যখন ওদের পেরেন্টদের দেখতে গেছিলো, সেই সময় লুই আর চার্চ বাড়িতে ছিল। লুই সারাদিন কাজকর্মে থাকে আর কি তার অফিসে, সে ফিরে আসে সন্ধ্যের দিকে, এবং তারপরে সে আর চার্চ দুজনে মিলে আনন্দ ফুর্তি করে, যেমন ঘুরতে বেরোয় একটু, চার্চকে একটু আদর যত্ন করতে হয়, খাওয়া দাওয়া দিতে হয়, এই সমস্তইভাবেই জীবনটা চলতে থাকে। এই চার্চ একদিন এই ইন্টারস্টেটের উপরে একটা স্পিডিং ট্রাক আসছিল, পুরো রান ওভার হয়ে যায় একেবারে, এবং ইনস্ট্যান্ট ডেথ। লুই ভয়ানক ভেঙে পড়ে। এক তো চার্চের জন্য কষ্ট, যে এত দিনের এত সুন্দর বিড়ালটা এবং পরিবারের একটা অংশ,
সে মারা গেল। দ্বিতীয় হচ্ছে যে এই খবরটা সে তার মেয়ে এলিকে দেবে কী করে, গেজকে দেবে কী করে, তার বউ স্ত্রী রেচেলকে দেবে কী করে। সে খুব ভেঙে পড়ে। সে তখন জুডের বাড়িতে যায়, গিয়ে সেখানে কান্নাকাটি করতে থাকে। ন্যাচারালি তাকে বাবার মতন দেখে, সেই একটা স্নেহের জায়গা, সেইভাবে কান্নাকাটি করতে থাকে। অনেকটা কান্নাকাটি করার পরে জুড তখন ওকে বলে যে আমি তোমাকে একটা চান্স দিতে পারি, কিন্তু সেটা তুমি একবারই করতে পারবে, আর কখনো করতে পারবে না, এবং তুমি এই সম্বন্ধে কাউকে কিছু বলতে পারবে না। তখন লু বলবে যে তুমি বলতে কী চাইছো, আমি তো তোমার কথাটা বুঝতে পারছি না। তখন ওই যে চার্চের মৃতদেহ, যেটা প্রায় চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতন অবস্থা, সেটাকেই ওরা নিয়ে পেট সিমেটারিতে যায়। পেট সিমেটারি দিকে থামে না, তার সামনে যে একটা প্রায় 3 তলা সমান একটা প্রায় বিশাল ব্যারিকেড মতন করা রয়েছে সমস্তই গাছ টাছ দিয়ে, সেটাকে ওরা বাইপাস করে, কোনোভাবে ওটাকে টপকায়। বাইপাস করে বলতে সাইড দিয়ে ঘুরে যাওয়ার কোনো রাস্তা ছিল না, ওটাতে ওরা ক্লাইম্ব করে তার ওই দিকে যায়। ওই দিকে যাওয়ার পরে যে সুড়িপথটা পাহাড়ের উপরের দিকে উঠে গেছে, আরও উঠে গেছে, সেইখান দিয়ে চলতে শুরু করে। এবং সেই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, গাছপালা অনেক বেশি, প্রচণ্ড অন্ধকার, এবং একটা ইরি সাইলেন্স যেটাকে বলা হয়, একদম সন্ধে রাত হয়ে গেছে আর কি তখন। সেই সময় ওরা টর্চ নিয়ে উপরের দিকে উঠতে থাকে, এবং উপরের দিকে উঠে গিয়ে যখন ওই যে ছোট পাহাড়ের মতন জায়গাটা, সেটার উপরে যখন গিয়ে পৌঁছায় অনেকটা হাঁটার পরে, এবং সেই হাঁটার সময় লুইয়ের মনে হয় যে অনেক রকম অতিপ্রাকৃত শব্দ শুনতে পাচ্ছি, যে শব্দের কোনো এক্সপ্লেনেশন নেই আর কি। এরকম একটা জায়গা দিয়ে যখন চলে উপরে যায়, উপরে যাওয়ার পরে দেখে যে ওখানে আর একটা সিমেটারি আছে, সেখানে কবর অনেক কম। জুডকেও জিজ্ঞেস করে যে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে। জুড ওকে যেটা বলে সেটা ভয়ানক লোককথা। স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে এইখানে যদি কোনো পশুকে কবর দেওয়া যায়, সে আবার বেঁচে ফিরে আসে। এটা একটা ভয়ানক ব্যাপার। এটা জানার পরে ও লুই আর কি চার্চকে ওখানে কবর দেয়। তারপরে ওরা বেশ ভয়ের মধ্যে, কারণ ততক্ষণে পুরো অন্ধকার, অমাবস্যা, এবং নানা রকম শব্দ যার এক্সপ্লেনেশন নেই কোনো, সেই সব নানা রকম সুপার ন্যাচারাল ভয়ের মধ্যে দিয়ে ওরা ফিরে আসার পরে লুইয়ের মনে হয় যে এটা সম্ভব নয়। এটা ও নিজে একজন ডাক্তার, বিজ্ঞান এটাকে অ্যালাউ করে না যে ও ফিরে আসতে পারে, ও মারা গেছে, ওর বডি ডিফর্মড হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি করে সে ঘুমিয়ে পড়ে। তারপরের দিন ভোরবেলা চার্চ ফিরে আসে। লুইয়ের সেটা প্রথমে বিশ্বাস হয় না, কিন্তু ফিরে এসছে, এবং সে আর আলটিমেটলি রেচেল বা কাউকেই এই চার্চের মারা যাওয়ার খবর, তারপর পেট সিমেটারির পেরিয়ে গিয়ে তার উপরে আর একটা সিমেটারি, সেখানে কবর দিয়ে আসা, তারপর চার্চে ফিরে আসে, সব কিছুই সে বলে না। কিন্তু সে কয়েকদিনের মধ্যেই বুঝতে পারে, এবং বাকিরাও, রেচেলরা যখন ফিরে আসে বাড়িতে, চার্চ কিন্তু আর আগের মতন নেই। ও আগে খুব শান্ত বিড়াল ছিল, কিছুটা অলস ছিল, যেমন বাড়ির বিড়ালরা খুব আদর প্রিয় হয়, এর পায়ে ঘুরছে, ওর গায়ে উঠে পড়ছে, লেজ ঘষে দিচ্ছে, মুখ ঘষে দিচ্ছে, সেই রকম ধরনের আদুরে বিড়াল কিন্তু আর নেই। ও কিন্তু বেশ হিংস্র হয়ে গেছে। ও কিন্তু নানা রকম জন্তু শিকার করছে, এবং তাদের মৃতদেহ এনে ঘরের মধ্যে ফেলে রাখছে। তার চোখ দুটো অস্বাভাবিক, মাঝে মাঝেই আতঙ্কে লুইয়ের রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, এবং সে দেখে যে ঘরের কোনো একটা দুরূহ কোণা থেকে চার্চ একদৃষ্টে লুইয়ের দিকে চেয়ে আছে। কেন চেয়ে আছে? কিছু বলতে চাইছে কি? চার্চের গা থেকে যেন সবসময় একটা পচা পচা গন্ধ। সে নানা রকম জন্তু জানোয়ার শিকার করে এনে আর্ধেক খেয়ে ঘরের মধ্যে ফেলে রেখে দেয়, যে ধরনের স্বভাব কিন্তু চার্চের ছিল না। চার্চকে এখন আর কোলে নেওয়া যায় না, তাকে আদর করা যায় না, সে আদর চায়ও না। এরকম একটা পরিস্থিতি। এইভাবে এই পরিস্থিতিতে দিন চলতে থাকে। এরপরে খুবই আনফর্চুনেটলি ওই সেম ইন্টারস্টেটে তার 2 বছরের বাচ্চা, ওদের রেচেল এবং লুইয়ের 2 বছরের বাচ্চা গেজ, সে একটা ট্রাকে রান ওভার হয়ে যায়। তাকে তো কবর দেওয়া হয়, সমস্ত কিছুই হয়, মানে নর্মাল যেরকম ক্রিশ্চিয়ানিটি যেরকম যা ওদের রাইটস আছে সেরকমভাবে হয়। কিন্তু লুইয়ের মাথায় কিন্তু অন্য চিন্তা ঘুরতে থাকে। কেমন হবে যদি গেজকে পেট সিমেটারির উপরের অংশটায় নিয়ে গিয়ে কবর দেওয়া যায়? তাহলে কি সে আবার ফিরে আসবে? সে কেমনভাবে ফিরে আসবে? তার ফর্ম কীরকম হবে? সে কি ওদের দুজনেরই প্রিয় বাচ্চা, মানে 3 জনেরই আর কি, এলির ভাই, তাদের সবার প্রিয় গেজ কি আগেরই মতন থাকবে, নাকি তারও কিছু চেঞ্জ হবে? সেই চেঞ্জ কতটা চেঞ্জ হতে পারে? মানুষকে কি কখনো ওখানে কবর দেওয়া হয়েছে? কেউ কি ফিরে এসছে? এই সমস্ত
লুইয়ের মাথায় ঘুরতে থাকে। কি হবে তারপরে, কি সিদ্ধান্ত নেবে, তাই নিয়েই গল্প। সেটাই জানতে গেলে পুরো গল্পটাই, পুরো বইটাই পড়ে ফেলতে হবে। বাড়িতে আরও মানুষ আছে, তারাও মারা যেতে পারে, কোনো শরীর খারাপ হতে পারে। এই উপরের পেট সিমেটারিটা তাদের পুরো পরিবারের জীবনে কতটা প্রভাব বিস্তার করলো, ভালো প্রভাব বিস্তার করলো না খারাপ প্রভাব বিস্তার করলো, এই সমস্ত কিছু জানার জন্য বইটা পড়তে হবে। এটুকুই বলা যাবে, বাকি আর স্পয়লার দিয়ে লাভ নেই। বইটা যথেষ্ট ভয়ের বই। ভয়ে কিন্তু মানে আমি যদিও ইট পড়তে 3বার থামিয়েছিলাম, আমি ইটের রিভিউটাতে আমি বলেছিলাম, আমি ওটা পড়তে গিয়ে থামিনি তার কারণ তার আগে যেহেতু শুধুমাত্র বাংলা ভূতের বই পড়েছি, যেগুলোকে ভয়ের বই বলে জেনেছি, তারপরে এটা প্রথম ইংরাজি ভূতের বই বা ভয়ের বইতে প্রথমেই পড়েছিল স্টিফেন কিং। তখন স্টিফেন কিং সম্বন্ধে জানতাম না কিছু, লোকটা কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে। আমি জাস্ট ওই মন্ত্রমুগ্ধের মতন ভয় পেতে 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 পড়ে গেছি। রাত্রিবেলা পড়িনি, ওই কয়েকদিন কলেজ কামাই করে, কলেজ না, তারপরে তখন চাকরি করতাম হচ্ছে ইয়ের দিকে, 10 নম্বর ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে। কয়েকদিন কাজে ফাজে যাইনি আর কি, না গিয়ে পড়ে টড়ে যথেষ্ট ভয় লেগেছিল, ভয়ানক ভয় লেগেছিল। এখনও ভয় লাগে বইটার কথা মনে পড়লে। যদি আপনার সাহস থাকে আপনি পড়ে ফেলতে পারেন, আপনি ভয় পাবেন, এ ব্যাপারে কোনো গ্যারেন্টি নেই। ভয় পাওয়ার পরে আপনার কী হবে সে ব্যাপারেও কোনো গ্যারেন্টি নেই। তো এটা হচ্ছে ব্যাপার। স্টিফেন কিংয়ের টপ 10 বেস্ট নভেলের মধ্যে এটা টপ 5-এর মধ্যে সবসময় থাকে, আর সবথেকে বেশি ভয়ের বইয়ের মধ্যে এটা টপ 3-র মধ্যে থাকে, এটুকুই বলতে পারি। যদি সাহস থাকে পড়ে ফেলুন। এই আর এটার 2টো সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন আছে। সেই দুটোর কোনোটাই আমার পছন্দ হয়নি। স্টিফেন কিংয়ের যে বই, যে ধরনের ভয় উনি দেন, সাইকোলজিক্যাল হরর, কখনো কখনো বডি হরর, এবং সেই জিনিস কিন্তু সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা মুশকিল। তো সুতরাং কোনোভাবেই সবাইকে রিকোয়েস্ট করছি, স্টিফেন কিংয়ের কোনো সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন দেখে তাই ওই কনফিডেন্স নিয়ে আপনি বইটা পড়তে যাবেন না, ধোঁকা খেয়ে যাবেন। ঠিক যেমন আমি বাংলা ভূতের বই, ভয়ের বই পড়ে তারপর ওটা পড়তে গিয়ে ধোঁকা খেয়ে গেছিলাম, এবং ধোঁকা খেয়ে তারপরে খাবি খাওয়ার মতন অবস্থা হয়েছিল। সেই বিধিসম্মত সতর্কীকরণটা দিয়ে রাখলাম আর কি, এটাই বলার। আর এরপরে আর মনে হয় 2টো বই আসবে, 2টো রিভিউ আসবে আর কি। কালকে হ্যালোউইন, কালকে এই জিনিস শেষ হয়ে যাবে, তারপর আমরা ইউজুয়াল যেরকম লিটারেচার এবং মানে ক্লাসিক লিটারেচার, কন্টেম্পোরারি লিটারেচার এই সমস্ত রিভিউ করি তার মধ্যে ঢুকে যাব। আমার জন্য এটা একটা ভালো অপরচুনিটি হলো যে আমি যে সমস্ত বইগুলো নিয়ে কখনো কথা বলিনি আর কি, বা বলার স্পেস পাওয়া যায় না, সেগুলো নিয়ে কথা বলতে পারলাম। এটাই বলার, আর আপাতত কিছু বলার নেই। আর এটাই বলবো, দিস ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড। যদি ভয় লাগার অভ্যাস থাকে বা হ্যাবিচুয়ালি ভয় পান, তাহলে কিন্তু এই বই পড়তে যাবেন না, এটা বাজে কিছু ঘটে যেতে পারে। এই দেখা হবে আবার কালকে, কারণ কালকে মনে হয় 2টো ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন।